তাহলে যারা গ্রুপ ডি চাকরি করতে চাইছো, নিজের জীবন থেকে বেকারত্ব শব্দটাকে মুছে দিতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা। তারা তোমরা কিন্তু অবশ্যই সবাই দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। এর কিন্তু একটা পার্ট আমি অলরেডি করে দিয়েছি, সেখানে দেখবে 25টা এমসিকিউ নিয়েছিলাম এই 5টা চ্যাপ্টারের উপরে, যেটা তোমাদের গ্রুপ ডিতে আসবে। গ্রুপ ডিতে ম্যাথমেটিক্সে যদি ফুল মার্কস পেতে চাও, তোমাকে কিন্তু এগুলো ভিডিওগুলো দেখতেই হবে। আমি করে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই যে দেখে নাও। আজকে যেটা করাবো সেটা আবার 25টা গুরুত্বপূর্ণ অঙ্ক এই 5টা চ্যাপ্টারের উপরে আমি নিয়েছি। আশা করছি ভিডিওটা দেখার পরে, দুটো কমপ্লিট ভিডিও দেখার পরে যা যা প্রশ্ন আসবে তোমরা ইজিলি কিন্তু সলিউশন করে আসতে পারবে। চলো বেশি দেরি না করে শুরু করছি, আর বেশি দেরি করব না। চলো প্রথম যেটি কোশ্চেন, কি কোশ্চেন দেখো, আমি সব প্রশ্ন দেখবে একদম শর্টেস্ট যেটা ওয়ে সেটাতেই সেভাবেই কিন্তু করে দেখাবো। বলছে 9টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় দেয়া আছে 53, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? মন দিয়ে শুনো। তাহলে দেখো এরকম বলছে, আমি সংখ্যা লিখে দিলাম যে এই ধরনের সংখ্যা 9টা সংখ্যা, 4 এদিকেও 4টা, দেখো 8টা, এবং দেখো মাঝে আছে যেটি সেটা হচ্ছে ফিফথ 5 নাম্বার সংখ্যা। তোমরা দেখবে এভারেজ যদি কোনো কনজিকিউটিভ হয় বা ক্রমিক বিজোড় সংখ্যা হয়, বা যা ক্রমিক বলে দিয়েছে না, কনজিকিউটিভ বলে দিয়েছে, যখন কনজিকিউটিভ বলবে, এই যে কনজিকিউটিভ শব্দটা যেন থাকে, যদি এরকম কনজিকিউটিভ অড বলুক ইভেন বলুক যাই বলুক, তোমরা দেখবে এদের যে এভারেজ যেটা হয় সেটা কিন্তু এই মাঝে যেটি থাকবে সেটা কিন্তু এভারেজ বা গড় হয়। তাহলে এই এভারেজটা কত বলেছে না 53। এভারেজ কি বলে দিয়েছে না 53। এই যে 9টা সংখ্যা তাদের এভারেজ কোথায় থাকে না মিডিলে থাকে, সেই মিডিলের মানটা কত দেয়া আছে 53। এবারে প্রশ্নটা বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, সব থেকে যেটা স্মলেস্ট নাম্বার বা স্মলেস্ট সংখ্যা সেটি কি হবে প্রশ্ন আছে। তাহলে দেখো যখন কনজিকিউটিভ কি বলেছে না জোড় হোক বিজোড় হোক, ধরো আমি সাপোজ এইখানে একটা সংখ্যা এইখানে একটা সংখ্যা, যদি এটা 1 হয় এটা কত হয় 3 হয়, কারণ বিজোড় সংখ্যা। মাঝে কত আছে ডিফারেন্স কত আছে 2, ঠিক একই রকম কতগুলো গ্যাপ আছে, একটা গ্যাপ, দুটা গ্যাপ, তিনটা গ্যাপ, চারটা গ্যাপ, মানে তোমার এই দিকে একদম এই লাস্ট যে সংখ্যাটা এইটা তো সব থেকে স্মলেস্ট, ঠিক আছে, এইটি তো সব থেকে স্মলেস্ট, এবং এটি কি এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট, ঠিক আছে, এটা সব থেকে কি লার্জেস্ট। যদি আমাদের স্মলেস্ট নাম্বার চেয়েছে মানে এই দিকে কত বিয়োগ হবে 8 বিয়োগ হবে, আর যদি বলতো লার্জেস্ট সংখ্যা তাহলে আমরা কি করতাম 8 যোগ করে দিতাম। তাহলে 53 থেকে তুমি কি করবে প্লেন 8 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কত হয় 8 5 13, তাহলে এখানে 1 45 হয়ে গেল, 45 হয়ে গেল উত্তর। এবং যদি লার্জেস্ট সংখ্যা বলতো কত হবে তোমরা কমেন্টে জানাবে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, নেক্সট প্রশ্ন কি আছে, একদম তোমাদের ইজি ভাবে করাবো এবং যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্নই কিন্তু নেওয়া হয়েছে। বলছি একটি অফিসে অফিসার এবং কর্মীদের গড় বেতন কত না 8,000 টাকা গড় বেতন। 12 জন অফিসারের গড় বেতন দেওয়া আছে 12,000 টাকা, এবং বাকি কর্মীদের গড় বেতন দেওয়া আছে কত টাকা 5,000 টাকা। তাহলে অফিসে মোট কতজন কর্মী আছে, প্রশ্নটা ভালো মন দিয়ে শুনুন। তাহলে একটা অফিসে কি বলেছে না অফিসার আছে এবং কর্মী আছে, সংখ্যা কিন্তু বলা নেই কার কত আছে, শুধুমাত্র বলা আছে যে তাদের গড় বেতনটা কত না 8,000 টাকা। দেখো 8,000 12,000 5,000 যখন দিয়েছে, আমার এই শূন্যগুলো কোনো কাজের নয়, আমি শূন্যগুলোকে বাদ দিয়ে ভাববো, ঠিক আছে, আমি শূন্যগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে সবার যখন গড় বেতন দিয়েছে তাহলে গড় বেতন আমি 8 টাকা ধরে নিলাম, 8,000কে শর্টে ধরবো 8 ধরবো, কারণ 3 টাকা করে প্রত্যেকটা শূন্য কেটে বাদ দিয়ে দিলাম। 12 জন অফিসার, তাহলে আমি লিখলাম এখানে অফিসার, ঠিক আছে, অফিসার, এখানে লিখলাম কর্মী, কর্মীটা আমি অ্যালিগেশন মারছি, অ্যালিগেশনে সব থেকে বেস্ট ওয়েতে হবে, ভালো করে মন দিয়ে দেখো তোমরা। তাহলে অফিসারদের 12 জন অফিসার বলে দিয়েছে, কিন্তু তাদের গড় বেতন কত না 12 টাকা। কর্মীদের গড় বেতন কত 5,000 বলেছে, আমি 5 টাকা করবো, দিয়ে কি করবে অ্যালিগেশন মেরে দাও, বাস আর কিছু নয়, কারণ গড় বলেছে, গড়টা মনে রাখবে সবসময় কি হয় মাঝে রাখতে হয়। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 3 হচ্ছে, এইদিকে বিয়োগ করলে কত হবে 8 4 12 হয়ে যাচ্ছে,
প্রশ্ন কি বলেছে দেখো, বলছে 12 জন অফিসারের সংখ্যা কিন্তু 12 বলে দিয়েছে, মানে এই 3 ইউনিটের মান বলা আছে 12। কি করে হলো না ইনটু 4, তাহলে তোমাকে কি করতে হবে এর সঙ্গেও 4 গুণ করে দিতে হবে, 4 4 16। তাহলে প্রশ্ন কি বলেছে কর্মীর সংখ্যা কত, তাহলে কর্মীর সংখ্যা হয়ে যাবে কতজন, 16 জন। একদম পাতি অঙ্ক এবং যে কেউ পারবে, বাট তোমাকে জানতে হবে যে এটা আসলে অ্যালিগেশন মারতে হবে, এবং অঙ্ককে সহজ করার জন্য আমি হাজার হাজার বাদ দিয়ে শুধুমাত্র 8, 12 এবং হচ্ছে 5 এটাকে নিয়ে অঙ্ক করলাম, অনেক ইজিতে অনেক সহজ ভাবে হয়ে গেল। বাট এটাকেই দেখবে অনেকে অনেক কঠিন ভাবে কিন্তু করবে, আমি কঠিন ভাবে কিন্তু শেখাই না, আমি সব থেকে যেটা সহজ পদ্ধতি সেভাবেই কিন্তু করাবো। আচ্ছা কি বলছে, বলছে 10 জন ব্যক্তির একটি গ্রুপ থেকে, আচ্ছা 10 জন ব্যক্তির একটি গ্রুপ থেকে 60 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন অফিসার মানে আসায় সবার ওজন কি হয়েছে 1 করে বেড়ে গেছে। নতুন ব্যক্তির ওজন কত, মন দিয়ে ভালো করে দেখো। তাহলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে একজন 60 কেজি ওজনকে ওজনের পরিবর্তে একটা নতুন ব্যক্তি কিন্তু প্রবেশ করার পরে ওই 10 জনের প্রত্যেকের কিন্তু 1 করে বেড়ে গেছে। তাহলে যে গেল সে তো 60 কিলো ওজনের গেল, তারপরে কি হলো না তার জায়গায় একজন এসেছে, এসে কি করেছে না সে প্রত্যেকের 1 করে বাড়ি দিয়েছে। কতজনের বাড়িয়েছে, 10 জনের, বাট টোটাল করে দাও, টোটাল কত হলো 70। তাহলে যে এসেছে, যে নতুন এসেছে তার ওজনটা কত হবে, তার ওজনটা 70 কেজি হবে। অন্যভাবে কিন্তু করতে যাবে না, সব থেকে ইজিয়েস্ট ওয়ে এবং সব থেকে সহজ ভাবেই কিন্তু তোমাদের করাচ্ছি। চলো নেক্সট অঙ্ক, পরের অঙ্ক দেখি কি দিয়েছে। খুব ভালো অঙ্ক, মন দিয়ে শুনবে। বলছে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে কত রান করেছে না 100 রান করেছে। এর ফলে তার গড় রান কত হয়েছে না 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 5 করে বৃদ্ধি পেয়েছে মানে সে আগে 10টা ইনিংস খেলেছিল, সে এখন 11তম ইনিংসে কত রান করেছে না 100 রান করেছে। মন দিয়ে শুনবে, যেটা বলছি মন দিয়ে শুনো। আচ্ছা বলছে তার ফলে এই 11টা ইনিংসেরই কত করে 5 করে বেড়ে গেছে। তাহলে আমি যদি বলি যে 11টা ইনিংসেই 5 করে বেড়ে গেছে, মানে 5 11 45, সরি 5 11 55, 55 কি রানটা এটা বেড়েছে, মানে যেটা 11টা ইনিংসে বেড়েছে কত, এই 55 কিন্তু বেড়েছে। তাহলে 100 থেকে যদি আমি 55টা বাদ দিয়ে দিই তাহলে কত 45। তাহলে নিশ্চয়ই বলছে 11তম ইনিংসের পর তাদের গড় রান কত, তাহলে নিশ্চয়ই তার গড় কত ছিল না গড় ছিল 45। তাই 45টা আগে চলে গেল, তারপরে 11টা ইনিংসে প্রত্যেকের 5 5 5 5 করে বেড়েছিল, তাই তো। তাহলে 55 টোটালে বেড়েছিল। তাহলে এখান থেকে মেন জিনিসটা সেটা কত তম ইনিংস রান করছে 11তম, তাহলে টোটাল ইনিংসের সংখ্যা কত না 11 এবং কত করে বেড়েছে 5 করে বেড়েছে। তাহলে 5 11 55 করে দিলে 100 থেকে মাইনাস করবে, তাহলে 45 হয়ে গেল। তাহলে 45টা কি ছিল না তার ওল্ড এভারেজ ছিল, ঠিক আছে। ওল্ড কি ছিল, এভারেজ। রানের গড় ছিল 45, ঠিক আছে। এবারে 5 করে বেড়ে গেছে, তাহলে বর্তমানে কত হবে, তাহলে 45 প্লাস 5 মানে কত হয়ে গেল 50। তাহলে 50 কিন্তু বর্তমানে তার রানের গড়, বা 11তম ইনিংসের পর তার রানের গড় কত হয়ে যাবে না 50 হয়ে যাবে। 45 কিন্তু আগে ছিল, বোঝা গেল। চলো নেক্সট পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে 11টি সংখ্যার গড় দেওয়া আছে 50 এবং প্রথম 6টির গড় 49, শেষ 6টির গড় 52 হলে 6তম সংখ্যাটি কত হবে। দেখো যাই হোক, ধরো এইরকম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 11টা, এই প্রথম 6টা 1 2 3 4 5 6, আবার এদিকে 1 2 3 4 5 6, ভালো করে বুঝো। এই 11টা ইনিংসের এখন গড় বলা আছে কত 550, মানে 11টা ইনিংসে দেখো দুই ভাবে করতে পারো এটাকে। এক হচ্ছে যেভাবে আমি শেখাবো একটু অন্যভাবে শেখাবো, এবং আরেকটা তোমরা যেভাবে করো, তোমরা যেটা পছন্দ করো সেটা আগে করাই। তোমরা পছন্দ করো স্যার 11কে আমি জাস্ট গুণ করে দিলাম, 11টা ইনিংসের মোট রান আমি পেয়ে গেলাম, তাহলে কত হলো না এটা 50 ছিল। তাহলে 5 11 55, 550 মোট রান 11টা ইনিংসে।
আর প্রথম ছটার এবং শেষ ছটার সেটাকেও তোমরা গুণ করে যোগ করে দাও, তাই তো? এটাই করো তোমরা। প্রথম ছটার কি আছে 49 প্লাস শেষ ছটার কত আছে 6 গুণিত 52 এইরকম আছে, তাই তো? এবারে দেখো 6 কমন নিয়ে নিবে, কমন নিলে কি থাকছে 49 প্লাস 51 পড়ে থাকছে 52 পড়ে থাকছে, তাহলে কত হবে 6 গুণ 101 যোগ করলে 49 এর সঙ্গে 52, তাহলে 6 একে 6 0 6 একে 6, তাহলে 606। তাহলে এই 606 থেকে কি করো তোমরা 550 বাদ দিয়ে দাও, 550 বাদ দেওয়ার পরে কি থাকে 6 এখানে 5 মানে 56 উত্তর হয়ে গেল। এটা তোমরা করো, এইভাবেই কিন্তু করলে কোনো সমস্যা নেই, করতে পারো। বাট আমি এটাকে একটু অন্যরকম ভাবে করাবো। কি রকম ভাবে করাবো? আমি দেখো বলা আছে যে গড় হচ্ছে 50, প্রত্যেকের গড় কত 50, ছটির গড় কত 49, ছটির গড় 49 মানে কি আগে বলতো দেখি, এইখানে আমি ছটার জন্য 50 আমি ধরবো, গড়কে কিন্তু আমাকে 50 ধরে কাজ করতে হবে। আমি 50 কে গড় ধরলে আমার কিন্তু মানে 1 কিন্তু কম নেওয়া হয়ে গেছে, মানে -6 কিন্তু এখানে আমার হয়েছে। তাহলে 6 একে 6 কেন 49 মানে 50 থেকে 1 কম, তাহলে 6টার 6 একে -6 কিন্তু ওখানে আছে। আর এইখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে 6 গুণিত 2, এটা +2, এটা কিন্তু মাইনাস নয়, এটা +2, তাই 6 দুগুণে কত হলো 12, মানে এখানে -6 এখানে 12, মানে আমি যদি এটাকে প্লাস মাইনাস করি তাহলে 12 - 6 মানে কত হলো 6। তাহলে মাঝের যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটা কত হবে না, এই 50 তো গড়, তাহলে মাঝের সংখ্যাটাকে দুবার নেওয়া হয়েছিল, দিয়ে দেখলাম দুবার নেওয়ার ফলে তাদের কিন্তু ওই 50 তার সঙ্গে সঙ্গে আরো কিন্তু 6 এটা কিন্তু বাড়বে ওই মাঝের যে সংখ্যাটি সেটি। তাহলে কি, তাহলে এখানে বলছে যে 6তম সংখ্যাটি কত হয়ে যাবে, তাহলে এই 50 গড় তার সঙ্গে 6 যোগ করে 56, এইভাবেও করলেও করতে পারো। বাট যদি মনে হয় যে এটা সহজ লাগছে এটাই করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেটা করতে পারো, বাট এটা হচ্ছে বেশি ক্যালকুলেটিভ। ওটা যদি বুঝতে একটু ঢুকে যায় মাথায় তাহলে কিন্তু আর সমস্যা হবে না। বলছে কোনো ভগ্নাংশের লবকে যদি 20% বৃদ্ধি করা হয়, হরকে যদি 10% হ্রাস করা হয়, তাহলে নতুন যে সংখ্যাটি পাবে সেটা কত হবে না 16/21। তাহলে মূল ভগ্নাংশটি কত হবে, তাহলে আমি ধরে নিলাম ভগ্নাংশটাই x/y, x/y কে বলছে কি 20% বৃদ্ধি করা হলো, তাহলে 120। আচ্ছা লব কে হয়ে গেছে এটা, এবার হরকে কি বলছে 10% হ্রাস করা হলো, হ্রাস করা হয়েছে মানে 90 আছে এখন পড়ে, দিয়ে সংখ্যাটি কত হয়েছে 16/21 হয়েছে। বাস এবারে কাটাকাটি করতে জানলেই হয়ে গেছে, আর কিছু নয়। এই 0 0 আমি কেটে বাদ দিয়ে দিলাম, 3 দিয়ে যাবে, ইয়েস 3 3 9, 3 4 12, দেখো 3 7 21, 4 4 16, তাহলে x/y কি হয়ে গেল না 4/7। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। একদম সহজই অঙ্ক, বাট এই অঙ্ক কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা দাও, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে, এখনো চলবে, কন্টিনিউ কিন্তু চলতে থাকবে। দেখো মন দিয়ে, আশা করছি তোমাদের দেখবে এখানের এই যতগুলো আমি করাবো সাজেশন যে দিচ্ছি তার মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে। আচ্ছা বলছে একটি মেশিনের মূল্য হচ্ছে 10% প্রতি বছর কি হচ্ছে না হ্রাস পাচ্ছে 10% হারে। মেশিনটার বর্তমান মূল্য কত না, আচ্ছা 10% হ্রাস পাই, তাহলে 10% হ্রাস মানে মাইনাস, তাহলে 1/10, মানে 10 থেকে কি হয়েছে 9 হয়ে গেছে, 1 করে কমে গেছে আর কি। আবার 10 থেকে 9, কারণ ক বছর 2 বছর বলেছে তাই এরকম করলাম, তাহলে 10 10 এ 100, এদিকে 9 9 81। এটার মান বলা আছে কি, এটা যে মেশিনের বর্তমান মূল্য কত হয়ে গেছে, এটা 8 1 2 0, ধরুন না এটা কটা 3টা শূন্য আছে, তাহলে এই 10 ইউনিটের মান কত হবে, তাহলে এটা কি হলো, ঠিক আছে, এটা দেখো একের পিছনে কটা শূন্য দিয়ে গুণ হয়েছে 3টা শূন্য দিয়ে, 3টা শূন্য দিয়ে, তা তোমাকে কি করতে হবে এর পিছনে 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো 3টা 2টা 5টা, তাহলে একের পিছনে কটা শূন্য হয়ে যাবে 5টা শূন্য হয়ে যাবে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। অপশন সি দেখতে পাচ্ছ সুন্দর আছে, এটি উত্তর। এটাকে আবার এক্স ভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। ধরে নিলে সংখ্যা ধরো মূল্যটা ছিল কি এক্স ছিল, এবারে 10% করে বাড়ছে কমছে, তাহলে 100 টাকা ছিল 90 টাকা, আবার ছিল 100 টাকা,
10% কমে যে হয়ে গেল 90 টাকা, দিয়ে মূল্যটা কত হয়েছে 8,000, ঠিক আছে 81,000, সরি 8,000 না, এটা 81,000 টাকা। এবার এখান থেকেও তোমরা করতে পারো, এই একটা শূন্য একটা শূন্য, এদিকে দুটো শূন্য কেটে দিলাম আর উপরে দুটো শূন্য কেটে দিলাম, 9 9 81, ঠিক আছে, তাহলে 9 9 81 মানে শুধু পড়ে থাকছে কত, এদিকে হচ্ছে 1,000। এবারে 1,000টা কত গুণ হবে, 100 সঙ্গে গুণ হবে, সেম দুই ভাবেই করতে পারো, কোনো ব্যাপার নেই, যেটা মনে হবে সেই প্রসেসেই করবে, সেই প্রসেসেই ঠিক হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা है। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই কি বলছে। বলছে কোন পরীক্ষায় পাস নাম্বার 30%, এক ছাত্র 85 নাম্বার পেয়ে 5 নাম্বারের জন্য সে কি করে গেছে, ফেল করে গেছে। পরীক্ষার মোট নম্বর কত ছিল? ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তাহলে এটা ধরলাম পাস, এটা হচ্ছে পাসের লাইন, ঠিক আছে। এই পাসের লাইনে একজন ব্যক্তি পাস হবে, বলছে পাস নম্বর কত পার্সেন্ট, 30%, মানে তাকে এটার মান, এই যে যেটা আমি টেনেছি তার মান 30%। এক ছাত্র পেয়েছে 85, সে পেয়েছে কত 85, দিয়ে সে ফেল করে গেছে 5 নাম্বারের জন্য, মানে সে যদি আরো তার 5 অ্যাড করে দেওয়া হতো, সে কত হয়ে যেত, তার নাম্বারটা 30% হয়ে যেত। তাহলে আমার 30%-এর মান কি বলেছে না 90। তাহলে প্রশ্ন বলছে যে 100%-এর মান কত, মানে পরীক্ষায় মোট পরীক্ষার নম্বর কত ছিল, তাহলে 100%-এর মান কত, তাহলে 90/30 গুণ 100। কত সহজ বলো তো, শূন্য শূন্য কেটে দাও, 3 3 9, তাহলে কত হয়ে গেল 300। ঠিক আছে, একদম বেসিক অঙ্ক এবং খুব সহজ অঙ্ক, বাট তোমাকে বুঝতে হবে, এই লাইনটা যদি তুমি ড্র করতে জানো তুমি কিন্তু অঙ্ক করতে পারবে, আর কিছু নয়। চলো নেক্সট পরের প্রশ্ন। বলছে চিনির দাম 20% হ্রাস পাওয়ায় 120 টাকায় 3 কেজি চিনি বেশি পাওয়া যায়, চিনির প্রকৃত দাম কত? খুব ভালো অঙ্ক, মন দিয়ে শুনবে। এখন 20% মানে কি, 20% হ্রাস মানে মাইনাস, তাই তো, 20% মানে কি 1/5, মানে 5 টাকা ছিল দামটা, ঠিক আছে, দামটা 5 টাকা ছিল, এখন 4 টাকা হয়ে গেছে। আপনারা দামের যেটা অনুপাত হয়, কনজামশন ব্যবহার, যদি দাম কমে তাহলে ব্যবহার কি বাড়বে, ঠিক আছে, কেমন হারে বাড়বে না সমানুপাতিক হারে, মানে তখন হয়ে যাবে কি, এটা যদি দাম হয়, ঠিক আছে, এটা কি, এটা ব্যবহার হয়ে যাবে, এটা ব্যবহারের অনুপাত, ঠিক আছে, তাহলে ব্যবহারের অনুপাত কি হবে না, ব্যবহারের অনুপাত হয়ে যাবে 4:5। কি বলেছে এখন বলো, তাহলে সে কতটা পাচ্ছে, কনজামশন বলতে তুমি কতটা সে বেশি পাচ্ছে, এখন সে 1 কেজি বেশি পাচ্ছে না, মানে 1 ইউনিট বেশি পাচ্ছে, 1 ইউনিট সে কি হচ্ছে বেশি পাচ্ছে। এই 1 ইউনিটের মানে কত, তাহলে 1 ইউনিট মানে দেখো এই 3 কেজি, কত বেশি পাচ্ছিল সে, 3 কেজি বেশি পাচ্ছে, তাহলে 3 কেজি, তাহলে 1 ইউনিটের মান 3 কেজি যদি হয়, তাহলে সে আগে, এটা মনে রাখবে ওল্ড, এটা ওল্ড, এটা কি, এটা হচ্ছে নিউ, এটা ওল্ড, তাহলে আগে 4 ইউনিট সে কত পেত, 4 ইউনিট মানে কত, 3 4 12, তাহলে 12 কেজি সে কিন্তু আগে প্রোডাক্টটা পেত, আগে সে প্রোডাক্ট কত পেত 12 কেজি, সে 12 কেজিতে কত কত দেখো, সে 120 টাকা দিয়ে কিনছিল, তাহলে ওই 120 কেজি আমি 12 দিয়ে কেজি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার যে চিনির যে প্রকৃত মূল্য, ঠিক আছে, বা আসল মূল্য বা অরিজিনাল মূল্য পেয়ে যাবো, তাহলে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 10, তাহলে 10 টাকা পার কেজি, মানে 1 কেজিতে আগে কত করে সে পেত, 10 টাকা করে পেত, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে। এবং তোমরা কমেন্টে জানাবে বর্তমানে মূল্য কত হয়েছে, কারণ 20% কিন্তু দাম হ্রাস পেয়েছে, এখন মূল্য কত তোমরা কমেন্টে জানাবে। দেখো একদম কিছু নয়, আবার একটু অঙ্কটা বলে দিই শোনো। বলছে চিনির মূল্য কি হয়েছে 20% হ্রাস পেয়েছে, 20% মানে 1/5, মানে 5 টাকা থেকে 4 টাকা হয়েছে মূল্যটা, আগে ছিল 5 এখন হয়েছে কি তোমার 4, তাহলে তার ব্যবহার কি হবে, উল্টে যাবে, মানে আগে সে 4 ব্যবহার করলে এখন সে কত ব্যবহার করছে, 5 ব্যবহার করছে, উল্টো হয়, মাথায় খেয়াল রাখবে। এবারে সে কত ইউনিট তার ব্যবহার বাড়িয়েছে, 1 ইউনিট, সে 1 ইউনিটের মানে কি তার ব্যবহার, সে 3 কেজি কিন্তু এক্সট্রা পাচ্ছিল, তাহলে 1 ইউনিটের মান 3 কিলো। এবারে এই 4 ইউনিটের মান তোমাকে কিন্তু বের করতে হবে, কারণ সে আগে কত ব্যবহার করছিল 4 ইউনিট, 4 ইউনিটের মান কত 12 কেজি, তাহলে 12 কেজি সে কিন্তু আগে চিনি পাচ্ছিল, তাহলে 120 কে 12 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে কত 10 টাকা কিলো, মানে 10 টাকা কেজি কিন্তু চিনির দাম আগে ছিল, এই বেসিক। আর তোমরা কমেন্টে জানাবে এখন বর্তমানে চিনির মূল্যটা কত হয়েছে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, একটি পরীক্ষায়
60% ছাত্র ইংরেজিতে, 70% ছাত্র অঙ্কে পাস করেছে, আর 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। যদি 2500 জন ছাত্র উভয় বিষয়ে পাস করে থাকে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? খুব ভালো অঙ্ক, মন দিয়ে দেখো। এরকম একটা ডায়াগ্রাম টানতে হয়, ঠিক আছে? ডায়াগ্রামটা কিসের ডায়াগ্রাম টানতে হবে? না আমি দেখব উভয় বিষয়ে কি লেখা আছে, না 20% উভয় বিষয়ে ফেল করে। তাহলে যদি ডায়াগ্রামটা ফেলের ডায়াগ্রাম তোমাকে বের করতে হবে, তাহলে এটার মান হচ্ছে কি 20%, ঠিক আছে? এটার মানটা কি, আচ্ছা একটু অন্য কালিতে দেখাই, এটা হচ্ছে কি 20%, বোঝা গেল? এটা ফেলের ডায়াগ্রাম। কার ডায়াগ্রাম? ফেলের ডায়াগ্রাম। এবার তুমি বলো 20% ছাত্র, 60% ছাত্র এবং 70% ছাত্র পাস করেছিল তো ইংরেজিতে, তাহলে ইংরেজিতে 60% যদি পাস করে তাহলে ফেল করেছে কত? 100% এর মধ্যে 40% ফেল করেছিল। তাহলে যদি এই টোটালটা 40 হয়, টোটালটা যদি 40 হয়, টোটালটা কত? টোটালটা 40%, কারণ আমরা ফেলের ডায়াগ্রাম অনুযায়ী করছি 40%। তাহলে এইখানটা তো 20 হয়ে গেছে, তাহলে 20 দখল করে আছে, তাহলে নিশ্চয়ই এখানটা কত হবে? এখানটা 20 হবে, বাকি 20 এখানে আছে। একই রকম 70% অঙ্কে পাস করেছে, তাহলে 70% পাস করেছে, তাহলে ফেল করেছে কত? ফেল কত? 30%। সেই 30% এর এটা যদি টোটাল 30% হয়, তার মধ্যে তো এটাই আছে 20%, তাহলে এখানে রয়ে গেল কত পার্সেন্ট? 10%। এই টোটাল গুলোকে আমি ফেল গুলোকে যোগ করব, যোগ করলে দেখো 20 20 40 10 50, 50% কি ফেল, ঠিক আছে? 50% ফেল, কোনো না কোনো বিষয়ে 50% কি করেছে? ফেল করেছে। প্রশ্ন হচ্ছে যে দেখো এখানে পরীক্ষায় কোশ্চেন কি দিয়েছে, যে উভয় বিষয়ে পাস করে থাকে, তাহলে যদি দেখো কোনো না কোনো বিষয়ে কি হচ্ছে 50% যদি ফেল হয় তাহলে 50% নিশ্চয়ই পাস করছে, 50% পাস। এই 50% এর মান কিন্তু দেয়া আছে কত? 2500। আর কি চাই না, তবে আচ্ছা উভয় বিষয়ে পাস করে থাকলে মানে 50% এর মান কিন্তু এটা দেয়া আছে, দিয়ে বলছে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, মানে 100% এর মান চাই। তাহলে কি হয়েছে? গুণ 2, এদিকেও তুমি 2 গুণ করে দাও, ঠিক আছে? 2 গুণ করলে কত হয়ে যাবে? 2500 দুগুণে 50, মানে 5000 জন, ঠিক আছে? তাহলে মোট পরীক্ষার্থী কতজন ছিল? 5000 জন ছিল। একদম সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, ঠিক আছে? বাট এই যে ডায়াগ্রাম তোমাকে টানা শিখতে হবে, ডায়াগ্রাম শিখলেই তুমি কিন্তু ইজিলি পারবে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। আচ্ছা দুটি সংখ্যার যোগফল দেয়া আছে, এটা গসাগু দেয়া আছে, এটা খুব ভালো প্রশ্ন। গসাগু এইচসিএফ কি দেয়া আছে না 33। আচ্ছা দুটি সংখ্যার যখনই এইচসিএফ 33 বলবে তাহলে মনে রাখবে লেট, যে একটি সংখ্যা হবে কি বলতো, একটি সংখ্যা হবে 33x ধরতে পারো, আরেকটা হবে কি 33y। এবারে দুটোকে যদি যোগ করা হয় 33x প্লাস 33y সমান কত, না দুটি সংখ্যার যোগফল কত বলা আছে দেখো 528 বলা আছে। তাহলে 528, এখান থেকে তুমি 33 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কি x প্লাস ওয়াই মানে কত 528। তাহলে x প্লাস ওয়াই এর মানটা কত হলো 528 কে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে? 33 দিয়ে। 33 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো তো, 33 একে 33। আচ্ছা যদি ভাগ না পারো ওই সাইডে করে নিতে পারো, অথবা কাটাকাটি করলেও করতে পারো। আচ্ছা এটাকে কাটাকাটি 11 দিয়ে কি যাবে? 4 11 44, 11 দিয়ে করলেও হতো, সমস্যা নেই। 3 দিয়ে দেওয়ার পর 11 দিয়ে ইজিলি কাটা যেত। আচ্ছা কেটেই দিই, ঠিক আছে কেটেই দিই। দেখো এগুলোকে না মানে একটু বড় বড় ক্যালকুলেশন থাকলে সবসময় চেষ্টা করবে কেটে কেটে করার, তাহলে কিন্তু সুবিধা হবে আর কি। তোমাদের সঙ্গেই আমি করছি, দেখো কিছু নয়, আমি প্রথমে কি কাটছি 3 দিয়ে কাটছি। আচ্ছা 3 11 33 হয়ে গেল। এখানে যখন 3 দিয়ে কাটবো দেখো 3 একে 3 মানে রয়ে গেল কত 2 2 22, তাই তো? আচ্ছা 3 7 21, 1 8 18 রয়ে গেছে। 1 8 18 মানে 3 6 18, 3 6 18 হয়ে গেল। এবারে 11 দিয়ে কাটো, এটাকে 11 দিয়ে কাটো। 11 দিয়ে কাটলে দেখো কত হচ্ছে 11 একে 11,
তারপরে 6 6 66, 6 11, ঠিক আছে, 6 11 66, মানে কত হলো, এক্স প্লাস ওয়াই এর মান হয়ে গেছে কত, 16। এবারে তোমাকে বলেছে কি না, এই শর্ত পূরণ করে এমন কত জোড় সংখ্যা হতে পারে। তাহলে যে সংখ্যাগুলো হবে সেগুলো কিন্তু কি হবে না, কোপ্রাইম হবে। এবারে তোমাকে ধরতে হবে যে কতগুলো সংখ্যা 16 হতে পারে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে না, 16। এবারে 16 কি কিভাবে হতে পারে না, 1 এবং 15, ঠিক আছে, 1 15 দিয়ে 16 হতে পারে, 2 এবং 14 দিয়ে 16 হতে পারে, বাট এটা কিন্তু কোপ্রাইম নয়, তাহলে এটা ধরা যাবে না। মনে রাখবে শুধু যেগুলো কোপ্রাইম হবে সেগুলো কিন্তু সবগুলো হবে। কতগুলো জোড় আমরা দেখে নিই এভাবে, ঠিক আছে। তারপর দেখো 3, তাহলে এইদিকে 13 হবে, এটা অবশ্যই কোপ্রাইম। আচ্ছা 4, এদিকে 12, তাহলে 4 এবং 12 এটা কিন্তু কোপ্রাইম নয়, কেটে বাদ দিয়ে দিবে, যখনই কোপ্রাইম হবে না কেটে বাদ দিয়ে দিবে। 5, ঠিক আছে, এদিকে দেখো কত 11, এটা কোপ্রাইম, ইয়েস এটাও কিন্তু হবে। আচ্ছা তারপরে দেখো 6, ঠিক আছে, এবং দেখো এখানে দেখো 10, বাট এটা কি কোপ্রাইম, কি কোপ্রাইম নয়, কারণ 2 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এরকম করে তোমাকে দেখতে হবে 16 কতগুলা জোড় হচ্ছে আর কি। 7 8 7 15, আচ্ছা 7 এবং 9, 7 এবং 9, ইয়েস এটা হচ্ছে কোপ্রাইম, 7 এবং 9 কোপ্রাইম। তারপর দেখো 16, 8 এবং 8, 8 এবং 8 এটা কি কোপ্রাইম না, কোপ্রাইম নয়। তাহলে একই রকম আবার তারপর যেগুলো আসবে সবই দেখবে ওইরকম আবার সেম রিপিট আসবে কিন্তু, হ্যাঁ। তাহলে এইগুলো কতগুলো জোড় পেলে, 1টা 2টা 3টা 4টা, তাহলে বলছে কতগুলো এমন জোড় হতে পারে, তাহলে এমন জোড়ের সংখ্যা কিন্তু 4টা। এই অঙ্কটা দেখে মনে হতে পারে কঠিন, বাট এই কোশ্চেন কিন্তু দেখবে পরীক্ষায় এসেছে, অনেকবার কিন্তু পরীক্ষা আসে। তাহলে কিছু নয়, যখন গসাগু যেটাকে বলবে গসাগু দিয়ে, গসাগুর সঙ্গে থেকে কিন্তু এক্স গুণ অবস্থায় থাকে কিন্তু এক্স ওয়াই, তাহলে সংখ্যা দুটো এটা এটা। এবারে এখান থেকে কি করবে না, এক্স প্লাস ওয়াই এর মান বের করে জাস্ট এরকম করে দেখে নিবে কতগুলি কোপ্রাইম আছে, ততগুলি কিন্তু জোড় হতে পারে। তাহলে 4টা দেখলাম, এরকম 4টা জোড় কিন্তু হবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখি, বলছে এ বি সি একটি বৃত্তাকার মাঠে চারপাশে যথাক্রমে 12 মিনিট 15 মিনিট এবং 18 মিনিটে এক পাক ঘুরে তারা একসঙ্গে দৌড়ানো শুরু করলে কতক্ষণ পর আবার শুরুর স্থানে মিলিত হবে। জাস্ট কি করবে, এদের হচ্ছে এলসিএম করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। কি আছে না 12 15 18, তো এটাকে ইজিলি ভাবেও করলেও করতে পারো, ঠিক আছে, অথবা তোমরা সিম্পল ওয়েতে প্রথমে 3 দিয়ে করতে পারো, 3 4 12, 3 5 15, 3 6 18 হচ্ছে। আবার দেখলাম যাবে কত দিয়ে, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 5 নেমে গেল, আচ্ছা 2 3 6। আচ্ছা এবার জাস্ট আমরা গুণ করে নিই, দেখো কত হচ্ছে, 5 দুগুণে 10, 3 10 30, 30 আর এদিকে হচ্ছে 30 এবং 3 দুগুণে 6 আছে ধরো এখানে, তাহলে 30 ইন্টু 6, 3 6 18, 180। তাহলে 180 মিনিট পরে কিন্তু তারা আবার কি হবে না মিলিত হবে। ক্লিয়ার? জাস্ট কি করবে, এদের এলসিএম করলেই অঙ্ক কিন্তু হয়ে গেল। নেক্সট কি বলছে, বলছে দুটি সংখ্যার গসাগু দিয়েছে 8, নিচের কোনটি তাদের লসাগু হতে পারে না। মানে রাখবে লসাগু যেটি হবে সেটি হচ্ছে এই 8 দ্বারা ডিভিজিবল হবে, কারণ গসাগু যেহেতু বলেছে 8, তাহলে 8 দ্বারা ডিভিজিবল যেটা নয় সেটা হতে পারে না লসাগু তাদের। তাহলে কি কি না 24 কে 8 দিয়ে ভাগ যাবে, ইয়েস যাবে। 48 কে 8 দিয়ে ভাগ যাবে, 6 48 যাবে। 56 কে যাবে, 27 56 যাবে। 60 কে ভাগ যাবে না, 60 কে 8 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটাই হয়ে গেল উত্তর। একদম সহজভাবে ভাববে, দেখবে অপশন এলিমিনেশন করলে অঙ্ক কিন্তু হয়ে গেছে। নেক্সট, দুটি সংখ্যার গসাগু দিয়েছে 16, তাদের গুণফল দিয়ে দিয়েছে 640, সংখ্যা দুটির লসাগু কত হবে। আমরা শিখেছি আগের ডেটেই তোমাদের বলেছিলাম যে এলসিএম ইন্টু এইচসিএফ সমান কি হয় না দুটি সংখ্যার গুণফল হয়, ঠিক আছে। দুটি সংখ্যার গুণফল কিন্তু বলা আছে 640, তাহলে আমাকে চেয়েছে কি এলসিএম চেয়েছে, তাহলে এলসিএম কি হবে না 640 কে তোমাকে জাস্ট 16 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 416 64, মানে 40 হয়ে গেল উত্তর। অপশন এ হয়ে গেল এর সঠিক উত্তর। খুব ভালো লাগবে তোমাদের এই অঙ্কগুলো, দেখবে এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে গ্রুপ ডি তে। চলো, কিছু করার নেই, একটু বিরক্ত লাগবে তবু কিন্তু দেখতে হবে, কিছু করার নেই, কারণ তোমাকে চাকরি পেতে গেলে
এই যে অঙ্কগুলো করাচ্ছি দেখবে এই ধরনের অঙ্কই কিন্তু আসবে, তোমাকে এই অঙ্কগুলো কিন্তু সলভ করে দিতে হবে। 100% আসবে কেউ গ্যারান্টি দিতে পারবে না, বাট এই ধরনের কোশ্চেন কিন্তু পড়ে, এই চ্যাপ্টার গুলো থেকে এই ধরনের কোশ্চেনই কিন্তু পড়ে। দেখো আমি তোমাদের গ্রুপ সি তে যে মক টেস্ট নিয়েছিলাম, মক টেস্ট গুলো একবার খুলে দেখবে তোমরা, যেগুলো ফ্রিতেও নিয়েছিলাম, সেখান থেকে হুবহু বহু কোশ্চেন মিল আছে, ঠিক আছে। এবং ব্যাচের আমি দেখেছি, ব্যাচের স্টুডেন্টরাই নিজেরা বলছে যে 55+ কিন্তু কমন ওদের আছে, ঠিক আছে। এবারে যে করেনি সে তো আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম ছেলে ব্যাচের হচ্ছে ধরতে পারো যে 60 থেকে 70% ছেলে 50 অ্যাবাভ নাম্বার আছে, কিছু পার্সেন্ট তো কম হবেই, সে না পড়লে কিছু করার নেই। প্রুফ সমেত আমি দেখেছি, প্রমাণ সমেত দেখেছি। দেখো এর এইচসিএফ দিয়েছে, এইচসিএফ এর নিয়মটা কি বলতো, 3-4, 6-7 এবং দেখো 9-8। তাহলে উপরে যেগুলি আছে লবগুলির কি করতে হবে, এইচসিএফ করতে হবে, এবং হরগুলির কি করতে হয়, এলসিএম করতে হয়, বাস আর কিছু নয়। লবগুলোর এইচসিএফ আর হরগুলির কি করতে হয়, এলসিএম করতে হয়। তাহলে এইচসিএফ উপরগুলোর করলে দেখতে পাচ্ছ 3 হবে, কারণ 3 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে, 3 হবে। বাকি যে অপশনগুলি আছে সেগুলো কিন্তু হচ্ছে না, তাহলে এটা হলো না। আমি নিচের গুলো একবার এলসিএম করে নিই। এলসিএম যদি করি, দেখো 7-8 56, কে সব দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3/56, এই 56, 3/56, বা 3 দেখবে একটি হরে ছিল, সেটা প্রথমেরটাই ছিল। এবার এমন হতে পারে ভাগ যেতে হয়তো, কিন্তু ভাগ তো যাবে না, কারণ নিচেরটা বড় হবে উপরেরটা ছোট হবে, এই হচ্ছে বিষয়। চলো অপশন এলিমিনেশন করলেও করা যায় কিন্তু। আচ্ছা বলছে এটার মধ্যে কোনটি বড়, খুব সহজ প্রশ্ন। 5/8, আরেকটি আছে কত, 9/25। নিয়ম কি, নিয়ম বলছে এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করে দাও, অঙ্ক হয়ে গেছে। তাহলে 5-25 125, আর এটা কত হলো, 8-9-72। এবার তোমরা বলো 125 বড় না 72 বড়, তাহলে অবভিয়াসলি এটা, ঠিক আছে, 72 থেকে বড়। তাহলে এদের মধ্যে কোনটি বড় হবে, এটা হবে, 5/8 বড় হয়ে যাবে, 5/8 বড় হয়ে যাবে। একদম সহজ, যদি দুটো দেই এই প্রসেসে করে আসবে, একদম ইজিলি ভাবে করতে পারবে। নেক্সট প্রশ্ন। আচ্ছা এ বি এর আয়ের অনুপাত দিয়ে দিচ্ছে 5:4, তাদের ব্যয়ের অনুপাত দিয়ে দিচ্ছে 3:2। তাহলে এ বি আয় কি বলছে না 5:4, ব্যয় কি বলছে 3:2। এবার ভালো করে খেয়াল করো, প্রত্যেকে বলছে তারা 1600 টাকা করে কি করে সঞ্চয় করে। তাহলে এখানে কয় ইউনিটের ডিফারেন্স আগে দেখি, এটাও কয় ইউনিটের ডিফারেন্স, দেখো 3 ইউনিটের ডিফারেন্স, এটাও কিন্তু 3 ইউনিট, সরি এটা 2 আছে, এটাও 2 ইউনিটের ডিফারেন্স যদি দুটোতে সমান থাকে, তাহলে 2 ইউনিটের মান কত হবে, 1600 টাকা। 1600 টাকা, কারণ বলেছে তারা প্রত্যেকে সেভিং করছে কত না, এটা তো আয়, এটা তো আয়, এটা কি, এটা হচ্ছে ব্যয়। তাহলে আয় ব্যয়ের অনুপাত যখন দেয়া আছে, ঠিক আছে, তাহলে সেভিংটা কত, এটাও 2 ইউনিট, এদিকেও 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের মান কত হলো, যখন ইকুয়াল হবে না তখনই এটাকে ভাববে। তাহলে 2 ইউনিটের মান কত, 1600। এবার বলছে এর আয় কত, তাহলে এর আয় মানে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের মান কত হবে, তাহলে 1600/2 গুণিত 5, 5 8 সরি 2 8 16, তাহলে 5 8 40, ঠিক আছে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কি প্রশ্ন আছে দেখে নিই। প্রত্যেকটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগফল সমানুপাতি হবে। সমানুপাতির শর্ত কি না, সমানুপাতের শর্ত হচ্ছে, বলছে যে প্রথম পদ, তোমরা করেছো অনেকে ছোটবেলায় করেছো, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, এই হচ্ছে সমানুপাতের নিয়ম। তাহলে প্রথম এখানে কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, 6 নেই, অ্যাকচুয়াল 6 এর সঙ্গে কিছু একটা গুণ অবস্থায় আছে, আমি ধরলাম 6 এর সঙ্গে এক্স গুণ অবস্থায় আছে, আর 38 এর সঙ্গেও কিছু একটা গুণ অবস্থায় আছে, আমি ধরলাম এক্স গুণ অবস্থায় আছে। এই দুটোর গুণফল সমান বলছে কার সঙ্গে না, ওইদিকে 14 আছে, 14 সঙ্গে আমি এক্স যোগ হচ্ছে, আর 18 আছে, 18 সঙ্গে আমি এক্স গুণ করছি। এবারে আমি দেখবো যে দুই দিকে আমার মিলছে কিনা। তাহলে আমি প্রথম 1 দিয়ে অপশন এলিমিনেশন করতে হবে, অপশন টেস্ট করতে হবে। তাহলে এটা হবে 6 1 7, যদি এটাকে ধরি তাহলে 38 1 39, ওই দিকটা কত হচ্ছে দেখি না 15 গুণ 19,
15 গুণ 19, দেখো কাটাকাটি করলে 1:1 কিন্তু আসছে না, তাহলে এটা আমার হচ্ছে না, এটা আমি দেখলাম হচ্ছে না। নেক্সট আমি 2 ধরি, 2 ধরলে কত হচ্ছে দেখো, এদিকে হয়ে যাচ্ছে 8 গুণ এদিকে কত হয়ে যাচ্ছে 40, 40 ওইদিকে দেখো কত হচ্ছে 16 হবে, এবং দেখো কত হচ্ছে 20 হচ্ছে। ভালো করে দেখো, 4 8 32, 16 2 গুণে 32, মিলছে? তাহলে এটাই উত্তর হয়ে যাবে। দেখো এই দুটো ইকুয়াল হয়ে গেছে, 4 8 32, 320, ওইটা দেখো 16 2 গুণে 32, 320, দুটো ইকুয়াল হয়ে গেছে। আমি বলেইছি যে সমানুপাতি হওয়ার শর্ত এটাই যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। ক্লিয়ার? চলো পরেরটা আমরা কি আছে দেখে নিই। বলছে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে 3:4, প্রতিটি সংখ্যার সঙ্গে যদি 6 যোগ করলে নতুন অনুপাতটা কি হবে না 4:5 হয়ে যাবে। দিয়ে বলছে সংখ্যা দুটি কত। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে 3:4, বলছে প্রতিটির সঙ্গে যদি 6 যোগ করে নতুন যে অনুপাত হবে সেটা কত হবে 4:5 হবে। কত ইউনিট যোগ হচ্ছে 1, এটা কত ইউনিট যোগ হচ্ছে 1, তাহলে 1 ইউনিটের মান কত বলা ছিল যে 6। দিয়ে বলছে সংখ্যা দুটি কি কি, মানে 3 ইউনিটের মান কত হবে 3 6 18 হবে, 4 ইউনিটের মান কত হবে 4 6 24 হয়ে যাবে। তাহলে 18 এবং 24 সংখ্যা দুটি চেয়েছে, সংখ্যা দুটি কি হয়ে যাবে, একটা 18 হবে আর একটা 24 হবে। একদম সহজ। নেক্সট পরেরটা আমরা দেখে নিই। মধ্য সমানুপাতি দিয়েছে, কোনো ব্যাপার নেই। মধ্য সমানুপাতের সূত্র হচ্ছে কি x সমান √8 গুণ 18, বাস, আর কিছু নয়। 8 গুণ 18 মধ্য সমানুপাত বলতে তোমরা ছোটবেলায় করেছো, এরকম ভাবে করেছো, মনে করো 8, x, 18, এটা তো মধ্য সমানুপাত। এবারে এটাকে আমরা যখন সমানুপাত চিহ্নে ফেলতাম তখন কিন্তু এরকম হতো, মনে পড়ছে? এই হচ্ছে সমানুপাত চিহ্নের। তাহলে এখান থেকে দেখো 8/x সমান কত হলো x/18, তাহলে এখান থেকে আমরা x² সমান কি হবে 8 গুণিত 18, তাহলে x সমান কত হবে সেই √8 গুণিত 18। মানে এত লাইন না লিখে আমি বললাম ডাইরেক্ট ওই লাইনটা লিখবে। ঠিক আছে, এই লাইনগুলো লেখার দরকার নেই। তুমি কম্পিটিটিভ পরীক্ষায় পড়ছো, তোমাকে চাকরি করার জন্য পড়ছো, তুমি এগুলো বাচ্চারা লিখবে, এগুলো তুমি লিখবে না। ঠিক আছে, ওই জন্য তোমাকে বললাম ডাইরেক্ট ওই লাইনে আসবে। এবারে ভাঙো, কি ভাঙবে 4 গুণ 2, এটাকে 9 গুণ 2 18। দেখো এবারে মনে করো এই দুটো 2 এর একটা 2 নিলাম, 4 এর 2 হয়ে যাবে, 9 এর 3 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 4 গুণ 3, 3 4 কত হয়ে যাবে 12 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে মধ্য সমানুপাতে কি হবে না মধ্য সমানুপাত হয়ে যাবে 12। নেক্সট পরের অঙ্ক দেখে নি কি বলছে। আচ্ছা, 1500 টাকাকে দুটি ভাগে এমন ভাবে বিভক্ত করা হলো যাতে প্রথম ভাগের উপরে 10% হারে 5 বছরের সুদ এবং দ্বিতীয় ভাগের উপরে 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। খুব ভালো প্রশ্ন। 10% হারে 5 বছরের সুদ, তাহলে দেখো একটা হচ্ছে মানে 1500 টাকাকে এমন ভাবে ভাগ করে রাখা হয়েছে, একটাই কি করা হচ্ছে, একটাই হচ্ছে 10% হারে 5 বছরের জন্য রেখেছে। তাহলে বলো তো টোটাল এসআইটা কত হচ্ছে, টোটাল এসআই হচ্ছে 50%। একই রকম ওইদিকে আছে দেখো 12%, 12.5% হারে 12.5% হারে কত 4 বছরের জন্য। তাহলে এদিকে এসআইটা কত হচ্ছে না এদিকের এসআই হচ্ছে 12.5 পয়েন্ট, মানে তুমি এটাকে গুণ করলে এটাও কিন্তু 50 হয়ে যাচ্ছে দেখো। তাহলে এদিকেও 50%, মানে সুদের হারটা দেখো 50% এবং 50% হচ্ছে। তাহলে যে 50% এটা কি এসআই, এটাও ইন্টারেস্ট এটাও ইন্টারেস্ট। তাই দুটো ইন্টারেস্ট সমান কখন হবে, যখন আমার টাকাটাকে সমান 2 ভাগে রাখা হবে। মানে এই 750 করে যদি রাখা হয়, মানে 1500 ভাগ 2 মানে 750 টাকা করে যদি রাখা হয়, তবে তো 50% সুদ হলো। তাহলে সুদগুলা কি হয়ে গেছে সমান হয়ে গেছে। তাহলে আমার কিন্তু অঙ্কটা করারই প্রয়োজন নেই। তাহলে অপশন বি আমি কিন্তু ইজিলি দাগিয়ে আসতে পারবো যে 12.5% হারে কত টাকা রাখা হয়েছিল, 12.5% হারে 750 টাকা রাখা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এক ব্যক্তি বার্ষিক 8% সরল সুদে কিছু টাকা ধার করে প্রতি মাসে 200 টাকা করে সে সুদ দেন। তিনি কত টাকা ধার করেছিলেন? তাহলে সে একটা টাকা ধার করেছিল, আমরা আগে পরে ভাববো, কত টাকা ধার করেছিলেন সেটা আগে পরে ভাবছি।
এখন সে প্রতি মাসে 200 টাকা করে দিলে তিনি 1 বছরে কত টাকা দিচ্ছেন, গণিত 12, তাহলে 12 দুগুণে 2400 টাকা তিনি কিন্তু তার এসআই, 2400 টাকা এসআই। আচ্ছা বার্ষিক মানে 1 বছরে, তাহলে এসআই এর মানটা পার্সেন্টেজে কত হবে, পার্সেন্টেজে 8% গুণ 1, তাহলে 8%ই হয়ে যাচ্ছে এসআই, এদিকে এসআই হয়ে যাচ্ছে এত। তাহলে আমি পার্সেন্টেজ কনসেপ্টে করছি এটা কিন্তু, তাহলে 8%-এর মান কত না 2400 টাকা। আর বলেছেন তিনি কত টাকা ধার করেছিলেন, মানে 100%-এর মান চাই, 100%-এর মান চাই। তাহলে 2400 ডিভাইডেড বাই 8 ইন্টু 100, তাহলে দেখো 3 8 24 মানে 2 0, হ্যাঁ তাহলে হয়ে গেল কত, 3-এর পরে 2 2 4টা 0, তাহলে অপশন সি উত্তর হয়ে যাবে, অপশন সি উত্তর হয়ে যাবে যে মানুষটা কত টাকা ধার করেছিলেন, তিনি ধার করেছিলেন 30,000 টাকা। কত সহজ বলো তো। নেক্সট পরের প্রশ্ন দেখি কি আছে। বলছে কোন আসল সরল সুদে 5 বছরে 3 গুণ হয়। 100 টাকা 100% টাকা ছিল, সেটা 300% টাকা হয়ে গেল। তাহলে এসআই ক টাকা বলো তো, এসআই ক টাকা, এসআই হচ্ছে 200%। দেখো এসআই কত বেড়েছে, 200% বেড়েছে না। আচ্ছা এবারে 100% টাকাকে বলেছে কত পার্সেন্ট করতে হবে না 5 গুণ করতে হবে, মানে কি 500%। কত পার্সেন্ট ইন্টারেস্ট এখানে, এসআই কত হচ্ছে এখানে ইন্টারেস্ট হচ্ছে 400%, তাই তো কত বেড়েছে 400 বেড়েছে, 400%। ভালো করে শুনো, 200% ইন্টারেস্ট বলছে 5 বছরে, 200% ইন্টারেস্টটা কত বলছে, এখানে টাইমটা কত 5 ইয়ার্স, ঠিক আছে। এখানে বলছে 400% ইন্টারেস্ট হলে টাইমটা কত হবে, তাহলে কি করবে 2 গুণ করে দাও। এখানে টাকা যদি ইন্টারেস্ট যদি 2 গুণ হচ্ছে, তাহলে ওদিকেও 2 গুণ হয়ে যাবে, 10 বছর হয়ে যাবে না উত্তর কত হবে 10 বছর। কিছু অঙ্ক আছে আমি সলভ করব না, বিনা সলভে উত্তর হয়ে যাবে, তাই জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। 100% টাকাটা 300% হয়েছে, সুদ কত হয়েছে না 200% সুদ। এখানে 100% থেকে 500% সুদ কত হয়েছে 400, মানে সুদটা কত পার্সেন্ট বেড়ে গেছে, ঠিক আছে। এখানে ছিল 200, এখানে 400, মানে 200 বেড়েছে, 2 গুণ হয়েছে। তাহলে টাইমের সঙ্গেও তুমি 2 গুণ করে দাও, অঙ্ক হয়ে গেছে, আর ভাবার দরকার নেই, পুরো কমপ্লিট করার দরকার নেই, ঠিক আছে। না হলে তুমি এখানে আর এর মান বের করিয়েও করতে পারো, কোনো ব্যাপার নেই, আর এর মান বের করিয়েও কিন্তু করা যায়, বাট আমি করব না, ঠিক আছে। চলো আচ্ছা বলছে সুদের হার 4% থেকে 5% হয়, এক ব্যক্তির আয় বার্ষিক 1000 টাকা বেড়ে যায়, তার মূলধন কত ছিল। তাহলে 4% থেকে 5% হয়েছে, কত পার্সেন্ট বেড়েছে 1%, 1%-এর মান কত টাকা 1000 টাকা। বলছে তার মূলধন কত, মানে 100%-এর মান কত, তাহলে 100% কি হলো গুণ 100, তাহলে এর সঙ্গেও তুমি কি করবে গুণ 100 করে দাও, তাহলে 5টা 0 হয়ে যাবে না, 3টা 2টা 5টা 0 হয়ে যাবে, 5টা 0 কোনটায় আছে, এই অপশন সি তে আছে 5টা 0। খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। নেক্সট প্রশ্ন, এবং আজকের জন্য এটাই লাস্ট প্রশ্ন। বলছে 17,500 টাকা একটি আসল আংশিকভাবে 11% হারে এবং বাকি অংশ 14.5% হারে ধার দেওয়া হলো। যদি বার্ষিক গড় সুদের হার 12.5% হয়, তবে দ্বিতীয় অংশটি কত টাকা। তাহলে যখনই এরকম গড় একটা দিয়ে দিবে, গড়টাকে সবসময় কিন্তু অ্যালিগেশন মেরে দিবে, দেখবে ইজিলি কিন্তু অঙ্ক করা হবে। তাহলে 12.5 12.7, একটা ছিল 11%, আরেকটি ছিল কত না 14.5% হলো। এবারে অ্যালিগেশন থেকে অ্যালিগেশন মারো, আর কিছু নয়, অ্যালিগেশন করতে হবে। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি, পয়েন্ট দেখো 8 7 15, তাহলে 1.8 1.8 বিয়োগ করো, বিয়োগ করলে দেখবে 1.8 হচ্ছে, কারণ 5 কে 15 ধরতে হবে। তাহলে 8 7 15, 8 হাতে থেকে 1, 2 1 3 3, আর এখানে আছে 4, তাহলে 1.8 হয়ে গেল। একই রকম ভাবে এইখানে 12.7 কে বিয়োগ করতে হবে 11, তাহলে 11.07 মানে 1.7 হয়ে গেল না, 1.7। এবার কি করবে, এই দশমিক তুলে নাও, ঠিক আছে, দিয়ে কত হয়ে গেল 18:17, মানে কত 35 ইউনিট, ঠিক আছে। তো 35 ইউনিটের মানটা কত দেওয়া আছে, এই টাকাটা
ঠিক আছে। দিয়ে বলছে দ্বিতীয় অংশটি কত, দ্বিতীয় অংশটি মানে তোমাকে চাই 17 ইউনিটের মান কত। তাহলে 35 ইউনিটের মান এটা 175 17 ইউনিটের মান কত হবে। এবারে 175 ডিভাইডেড বাই 35 গুণ 17, মানে তুমি যেটা কি বুঝতে পারলে এখান থেকে, মানে যেটি বুঝতে পারলে যে 35কে এটা দিয়ে কাটাকাটি যাবে, তারপরে যেটি পাবো আমি সেটা 17 দিয়ে ডিভিজিবল। মানে আমি বলতে চাইলাম যখন এটা বেরিয়ে গেছে তারপরে এই অংশটা আর বের করানোর প্রয়োজন নেই। কেন নেই? এই 17 দিয়ে ডিভিজিবল হবে সেকেন্ড যে বা দ্বিতীয় অংশটি কত হবে না 17 দিয়ে ডিভিজিবল হবে। এই যেগুলি আছে দেখো, এই 90কে 17 দিয়ে ভাগ করতে পারবে, 95কে ভাগ করতে পারবে, 80কে ভাগ করতে পারবে, কিন্তু 85কে ভাগ করতে পারবে। ইয়েস, 517 ওই 85 হয়। তাহলে এই একটি দেখলাম ডিভিজিবিলিটি রুল যদি যার মনে থাকে, অঙ্ক কিন্তু ইজি হয়ে যাবে, পুরো ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল না, ডাইরেক্ট কিন্তু এই অঙ্কটা করা যেত। এখান থেকে এই অঙ্কটা না করলেও কিন্তু শেষটা হতো। ঠিক আছে, এই যে কাটাকাটি কত কঠিন লাগছে না, করার দরকার নেই, 17 আছে মানে 17 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেল? এই ছিল আজকের 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, বহু পরিশ্রম করে কিন্তু এই দুটো তোমাদের রেডি করেছি, পুরো চ্যাপ্টার গুলোকে রিভিশন করালাম তোমাদের। আশা করছি গ্রুপ ডি তে এখান থেকেই তোমরা হুবহু কমন পাবে। ঠিক আছে, চলো আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।